ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে, তা হলো থার্মোস্ফিয়ার। 2 দিয়েছে উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতি হলো পরিচলন। 3 পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় শীতকালে। 4 পর্যায়ক্রমে শুষ্ক আর আর্দ্র ঋতুবিশিষ্ট অঞ্চলে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি। 5 অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো ক্যাকটাস। 6 বন্যপ্রাণী আর স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় জাতীয় উদ্যানে। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে আন্টার্কটিকা হলো আন্তর্জাতিক ভূখণ্ড। 2 গরমকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক করে। 3 বলেছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। মানুষের শিকার আর পশুচারণের অধিকার দেয় সংরক্ষিত অরণ্য অশুদ্ধ। 4 বলেছে এক কথায় প্রকাশ করো। জোয়ারের জলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। 5 আয়তে আছে সূর্যরশ্মির পতন কোণ কিভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুর তাপমাত্রার পার্থক্য ঘটায়? এটা তোমাদের বইয়ের 51 পাতায় রয়েছে। লিখবে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। গরমকালে ভূপৃষ্ঠের উপর সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের উপর তির্যকভাবে পড়ায় উষ্ণতা কমে যায়। সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মি পতন কোণ। পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি গরম হয়, আর যেখানে তির্যকভাবে পড়ে সেখানে ততটা গরম হয় না। আবার যেখানে বেশি তির্যকভাবে পড়ে সেখানে সারা বছর খুব ঠান্ডা থাকে। 2 দিয়েছে কালো মাটি এবং লাল মাটি দুইটি পার্থক্য লেখো। কালো মাটি আর লাল মাটি দুইটি পার্থক্য বলেছে। লিখবে কালো মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি তাই রং কালো, আর লাল মাটিতে লোহার পরিমাণ বেশি তাই রং লাল। কালো মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, লাল মাটির জল ধারণ ক্ষমতা কম। 6 1 নম্বর প্রশ্ন বলেছে আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। এটা বইয়ের 41 পাতাতে রয়েছে। আচ্ছা, 40 পাতায় রয়েছে জলবায়ুটা দেবে, আর 41 পাতায় স্বাভাবিক উদ্ভিদ আছে। এইখান থেকে লিখবে চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষারঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। মে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর ফেব্রুয়ারি মাসে অবস্থা কিছুটা বদলায়, তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়। সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে, তবে বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা বেশি বাড়তে পারে না। এটা হলো জলবায়ু। আর যেটা সবুজ উদ্ভিদ বলেছে স্বাভাবিক উদ্ভিদ, লিখবে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। এই পর্যন্ত। এটা হলো স্বাভাবিক উদ্ভিদ। 6 2 নম্বর প্রশ্ন দিয়েছে ভারতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 263 পাতায় রয়েছে। 3টে প্রভাব দিতে বলেছে। এই যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব। 1 হচ্ছে কৃষিকাজ। ভারতবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ, যা মৌসুমী বৃষ্টিপাতের ওপরে নির্ভরশীল। বর্ষাকালে বৃষ্টিপাতের নির্ভর করে ধান, পাট, তুলো, আখ, ভুট্টা প্রভৃতি চাষ করা হয়, আর অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জোয়ার বাজরার আগে প্রভৃতি চাষ করা হয়ে থাকে। 2 পশুপালন। ভারতে যেখানে মৌসুমী বায়ু কৃষিকাজের উপযোগী বৃষ্টি ঘটাতে পারে না, সেখানে মানুষ চাষবাসের বদলে পশুপালন করে থাকে, যেমন কচ্ছ উপদ্বীপ, থর মরুভূমি। 3 হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। ভারতে প্রধান 4টি শিল্প, যেমন কার্পাস, পাট, চা, চিনি কৃষিভিত্তিক শিল্প, তাই এদের উন্নয়নেও মৌসুমী বৃষ্টিপাতের পরোক্ষ ভূমিকা আছে। 7 একটাই প্রশ্ন দিয়েছে 5 নম্বরে, যে
মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 38 পাতাতে আছে, যা আছে সবটাই লিখে দেবে। 5টা নাম্বার। এই যে মানুষ জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 1, 2, 3, 4টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে। 2 নম্বর, যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, কে বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। এর ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী জ্বর, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। 3 নম্বর হচ্ছে ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। 4, ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবক্ষয় আটকাতেই এখনও কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের ওপরই চরম সংকট নেমে আসবে। তো এই ছিল আজকের আমাদের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের 2য় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।